ওয়েলকাম টু এরিয়ান স্ক্রিপ্ট। আজকে আমরা নতুন জায়গায় চলে এসেছি ফুটবলের বুলেটিনগুলো নিয়ে। আবার যেমন দেখতে পাচ্ছ একাই চলে এসেছি, তো তোমাদের খবরগুলো দেবো। তো চলতে থাকো, একটা নতুন লোকেশানে এসেছি, একটু জায়গাটা দেখা যাক। জায়গা রিভিউ দিয়ে দেবো নাকি? না, জায়গা রিভিউ দেবো না, ফুটবল নিয়ে অবশ্যই বলবো। নোটিফিকেশন শুরু করে দেবো। তো আমাদের একটা যেমন বলছিলাম যে একটা হঠাৎ করে চেনা লোক দেখতে পেয়ে গেলাম, মনে হলো যেন পুরো সব্যসাচী মতো আছে, বাট সব্যসাচী তো এরকম নয়। আরে হ্যাঁ, আপনাকেই বলছিলাম, মানে আমার এটা আর কি মানে বলছিলাম আমার একটা বন্ধু ছিল, মানে আমরা ইউটিউবের চ্যানেল অ্যাকচুয়ালি। তো সব্যসাচীকে একদম এরকম দেখতে ওরম ভাই বলতো। তো আপনার তো দাঁড়িয়ে নেই, আমি সরি। বাট নাটক কবে থেকে করছিস? নাটক মানে আপনার দাঁড়িয়ে নেই? দাড়ির আমি দাড়ির তুমি দাড়ি দিয়ে যায় চেনা, আমি সব্যসাচী, নিজের মুখোশ নিজেই খুলি। ওয়েলকাম টু এরিয়ান স্ক্রিপ্ট। মতিনন্দীর উপন্যাসে আমরা যেরকম দেখেছি দল বদল নিয়ে প্লেয়ারদের একদম পারদের উঠানামা, আমরা রিসেন্টলি কি কোনো প্লেয়ারকে নিয়ে দেখছি? জবি জাস্টিস। তো জবি জাস্টিনের প্রতি হচ্ছে জাস্টিস নাকি ইস্ট বেঙ্গলের প্রতি ইনজাস্টিস, এটা নিয়ে প্রশ্ন থাকে। আর এরিয়ান স্ক্রিপ্ট এসে গেছে সেই প্রশ্নের উত্তর দিতে। ব্যাপারটা হচ্ছে, যদি এবার যে একটা ফর্মুলা বলা হচ্ছে টোকেন নিয়ে, একটা ফর্মুলা টোকেন আছে জবি জাস্টিনের ইস্ট বেঙ্গলের কাছে, কিন্তু আমরা বোধহয় একটা বেসিক ফান্ডা ভুলে যাচ্ছি, তাই তো? যে আই লিগ এবং আইএসএল দুটো ভিন্ন টুর্নামেন্ট, এবং সেখানে আই লিগের টোকেন আইএসএলে কাজ করে না। এবং আমরা সেই উদাহরণটাও দিতে পারি, অবিনাশ রুইদাস সেটাও করেছে। তো তবু এত হয়েছে, তখন অত ঝামেলাটা ধরা পড়েনি, মানে আরামসে খেলে গেছে আর কি। আইএসএল টিমেও খেলেছে আরামসে, আবার আই লিগের টিমেও খেলে গেছে। বেসিক্যালি আজকাল সোশ্যাল মিডিয়া এবং কিছু ইউটিউব চ্যানেলে তো আজকাল আছে না, অনেক কিছু বলার জায়গা পেলে সবাই বলে, তো সেটা ফ্যাক্টর নয়। তো এবং যেটা দেখা যাচ্ছে সামনে 13-14 তারিখে একটা মিটিং আছে, উৎপল গাঙ্গুলি চেয়ার করছে, প্রেসিডেন্ট। হ্যাঁ, ওরা চেয়ার করছে, জবি জাস্টিন থাকবে, ইস্ট বেঙ্গলের কর্মকর্তারা থাকবে, কোয়েস ইস্ট বেঙ্গল থাকবে না, কোয়েস ইস্ট বেঙ্গলও থাকবে, মানে সবাইকেই ডাকা হয়েছে, একটা অফিসিয়াল মিটিং হবে। তো মিটিংয়ে এটাই আসবে যে ওই টোকেনটা নিয়ে কী করা যায় বা কার কাছে আছে। সেকেন্ড অফ অল, যদি এটা ইস্যু না হয় তাহলে সেকেন্ড প্রায়োরিটি হচ্ছে প্লেয়ারের মানে কোন জায়গায় খেলার ইচ্ছা। প্লেয়ার যদি বলে যে আমার খেলার ইচ্ছা এটিকেতে, তাহলে এটা সঙ্গে সঙ্গে পাস হয়ে যাবে, সেখানে আর সাইন করতে কোনো প্রবলেমই থাকবে না, বা এই ট্রান্সফারটা নিয়ে এত ইস্যু হওয়ার কোনো জায়গাই থাকবে না। এবং এটা আমি যেটা বলছি, আজকে যে উইলিংনেসটা কথা বলছে, যদি প্লেয়ার খুশি না থাকে, প্লেয়ার যেখানে খুশি থাকে সেখানে খেলবে। এবং সেটা শুধু আমরা বলছি না, আমরা সবাই জানি জবি জাস্টিন আইএম বিজয়নকে গুরু মানেন। তো আইএম বিজয়ন এখন কাতারে আছেন, কারণ সামনে তো কাতার বিশ্বকাপ। তো সেই সময় কাতার এখন একটা কাতার লেজেন্ডস ভার্সেস ইন্ডিয়া লেজেন্ডস একটা ম্যাচ হয়েছে, এবং সেখানে আমরা মাঝে ছবিও দেখেছি, জাভির সঙ্গে জাভি জার্সি দিয়েছেন। তো তাকে যখন জিজ্ঞেস করা হয় যে আপনি তো অ্যালভিটো ডিকুনাকে বলেছিলেন যে জবি ইস্ট বেঙ্গলে খেলুক, তখন তিনি বলেন হ্যাঁ আমি বলেছিলাম, কিন্তু আমি এখন এটাও বলছি জবিকে আইএসএলে খেলতে দেওয়া উচিত। কারণ জবি যখন আমায় জিজ্ঞেস করে, আমি বলেছিলাম যে তুমি 1 বছর ইস্ট বেঙ্গলে পারফরমেন্স করে দেখো, আইএসএলে বড় বড় ক্লাব থেকে ডাক আসবে। এবং এখানে জবির ডাক এসছে এবং জবি যেতেই পারে, কারণ এখন প্লেয়ারেরই একদম নিজস্ব ইচ্ছা। বিজন যখন প্রথম রেফার করে এলভিডোকে, যেটা আমরা সবাই জানি, এবং বিজনকে বলার পরেও এটা এসছে যে ও যদি চায় তাহলে ও নিশ্চয়ই অন্য ক্লাবে যেতে পারে, এটিকে যদি ওকে মানে অফার করে থাকে তাহলে এটা ওর কাছে বেটার অপশন। এবার যদি ইস্ট বেঙ্গলের কর্মকর্তারা জবিকে মারাতে পারে যে না তুমি দেখো কোথায় স্বাচ্ছন্দ্য বোধ করছো, তোমার যদি মনে হয় ইস্ট বেঙ্গলেই থাকাটা বেটার, তাহলে সব ধরনের যেরকম ওকে ইনফ্রাস্ট্রাকচার বা যা চায় ও সেটা যদি দেওয়া যায়, তাহলে ওখানে থাকতেই পারে। এটা পুরোটাই ডিপেন্ড করছে প্লেয়ারের ওপর, এবং টিম যদি কিছু কনভিন্স করতে পারে। তো কিন্তু বর্তমানে অবস্থা থেকে মনে হচ্ছে না জবি একদমই থাকতে ইচ্ছুক, এবং এতে খারাপও কিছু নেই, কারণ এখনো তো সত্যি জানা নেই ইস্ট বেঙ্গল মোহনবাগান আইএসএল খেলবে কিনা। মানে আমরা কিন্তু এখনো সত্যি জানি না, সেটাও জানি না। আর সবচেয়ে বড় কথা, এটা পুরোটাই জবি জাস্টিনের ওপর এখন মনে হয় আমার ব্যাপার, যে আমার যেটা মনে হয় বা আমাদের পুরো টিমের যেটা মনে হয়, বা যেরকম নিয়মে আমরা ট্রান্সফারগুলো হয়ে এসছে দেখেছি, যে প্লেয়ারের একটা ইচ্ছার উপর ডিপেন্ড করে। তো ইচ্ছার বেসিসেই যে প্রথম যে পর্যায়ে আলোচনা সেটা এটিকের সাথে হয়ে গেছে, সুতরাং ও এটিকে দিকেই পা বাড়িয়েছে বলে বেশি মনে হচ্ছে আমার। এইখানে একটা কথা বলা দরকার, কিন্তু গঙ্গা দেখছো তো পিছনে, জল অনেক বইছে, এই নিয়েও জল অনেক বইবে। কিন্তু এবার আসি আমাদের খবরের নেক্সট বুলেটিনটা নিয়ে, যেটা ইস্ট বেঙ্গল আর কোয়েস্টের কর্মকর্তাদের সাথে একটা ঠান্ডা লড়াই যেটা চলছিল, সেটা এখনও চলছে। সেটা এখনও বেড়েছে ইন দ্য সেন্স যে বসতে হবে, ওরা যেটা বলেছে যে মিটিং, হ্যাঁ ওটা মিটিংয়ের মধ্যে একটা রয়েছে, এবং মধ্যস্থতা এটাই হবে। ব্যাপারটা হচ্ছে যেটা, যে ইস্ট বেঙ্গল কর্মকর্তারা এখন চাইছেন যে নেক্সট সিজন থেকে, যেটা সবাই বলছে যে আইএসএল খেলতে, এবং অজিত আইজ্যাক নিজেই বলে দিয়েছেন যে এখনও আমরা স্টে করতেই পারি আই লিগের জন্য, খেলার জন্য। সেটা নিয়ে একটা ইস্যু তৈরি হচ্ছে। এবার একটা জিনিস হয়েছে, যখন কোয়েস ইস্ট বেঙ্গলে আসছিল, তখন যেটা ওরা নিজেদের বক্তব্যের মধ্যে রেখেছে যে 3 বছর আমরা আই লিগে খেলতে, মানে 3 বছর টাইম দেওয়া হয়েছিল ইস্ট বেঙ্গলকে যে আমরা আই লিগে থাকতেই পারি, তারপর থেকে কিন্তু আমাদের মেন লক্ষ্য আইএসএল, এটাই আমাদের মোটো। কারণ
বিজনেস পারপাসে তোমরা অবশ্যই, বুঝতেই পারছো, একটা কর্পোরেট ব্যবসার একদম ব্যবসার জন্য এটাও একদম পরিষ্কার, সুতরাং এখানে কোনো সেকেন্ড থট নেই। তো এই ব্যাপারটা নিয়ে একটা জল ঘোলা চলছে এদিকে। তোমরা যদি অফিসিয়ালি দেখতে চাও তাহলে ব্যাপারটা ঠিক, কারণ কোয়েস এসছে ইস্ট বেঙ্গলে 1 বছর হয়েছে, সুতরাং ওদের কাছে টাইম আছে, ওরা এখন বলতেই পারে যে ওরা নেক্সট সিজনে আই লিগই আবার খেলবে, কারণ এইটা তো এখন ঠিক যে আই লিগকে আর আইএসএল এর মার্জারের প্রায় হবে না বললেই চলে। সুতরাং ওই জন্যই কর্মকর্তারা একটু বেঁকে বসেছেন, যেহেতু ওদের ইচ্ছাই ছিল। বা যদি মার্জার হয়ও তার রূপরেখা তো আমরা কেউ জানি না, মানে ইন্ডিয়ান ফুটবল একটা এমন সময় আছে যে উই ডোন্ট নো নাথিং। তো সেই বিষয় থেকেই দেখতে গেলে এখন এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়, এবং যেটা বলবো যে সর্বসমক্ষে এখনও এসে পৌঁছেছে, সুতরাং ঠান্ডা লড়াইটা চলছে। আশা করা যায় যে মিটিংয়ের মাধ্যমে এই ব্যাপারগুলো সলভ করে নেবে ওরা নিজেদের জায়গা দেখুন, আমরা অবশ্যই আশা করি কোয়েস আর ইস্ট বেঙ্গল এত সুন্দর পারফর্ম করেছে, প্রথমবারই রানার্স আপ, দে আর প্রিটি গুড। তো এবার সেইখান থেকে যদি গোল্ডেন হ্যান্ডশেক করে চলে যেতে হয় এবং চলে যায়, এবং কোয়েস কিন্তু ফুটবলে থাকতে এসছে, এটা কিন্তু পরিষ্কার, এবং আমাদের কাছে খবর আছে, চাই না ইস্ট বেঙ্গল থেকে কোয়েস আলাদা হোক, কিন্তু যদি আলাদা হয় আই লিগ বা পরবর্তীকালে আইএসএলে উঠবে এমন কোনো বড় ক্লাবের সঙ্গে কিন্তু কোয়েসের গাঁট ছাড়া বাঁধার সম্ভাবনা প্রচণ্ড পরিমাণে। একদম এক কথায় যদি বলতে হয়, কোয়েস এখানে ফুটবলে ইনভেস্ট করতে এসছে, ফুটবলে ভালো করতে এসছে। তোমরা দেখতেই পারবে যেটা কোয়েস এতদিন ধরে করেছে ইস্ট বেঙ্গলের জন্য প্রিটি গুড, দে হ্যাভ ডান আ প্রিটি গুড জব। তো সেই জন্য ওরা ইনফ্রাস্ট্রাকচারে হয়তো কোনো একটা অন্য টিমে নিয়ে চলে যাবে, প্র্যাকটিস করছে বস, আলেজান্দ্রোর মতো কোচ আছে। হ্যাঁ সেটাই বলছি, তো সেটা একটা অন্য জায়গায় নিয়ে চলে যাবে যদি এই ব্যাপারগুলো ঠিকঠাক না চলে। তো বাস এটা একটা নেক্সট বুলেট। এবার চলে যাচ্ছে আমাদের নেক্সট বুলেটিন। রঞ্জিত বাজাজ কি নাটকে, নাকি নাটকটা অন্য কোনো জায়গায় হচ্ছে? প্রশ্ন এই কারণে, কারণ হ্যাঁ ইন্ডিয়ান ফুটবলে সত্যি খুব বাজে অবস্থা। এআইএফএফ তার পজিশন কি আমরা সত্যি জানি না, কিন্তু রবি আমরা যদি এটা দেখতে পাই যে মিনারভা পাঞ্জাবে যে ইস্যুটা ছিল যে তাদের যে এএফসি কাপে যে ভেন্যুতে খেলতে দেওয়া হচ্ছে সেটা তাদের পছন্দ না, এআইএফএফ এর কুশল দাস কিন্তু নিজে থেকে খেলতে না দেওয়া, মানে যত ধরনের অসুবিধা করা যায় মিনারভা ক্লাবকে নাকি তাই সেইগুলো ফেস করতে হয়েছে, সেটা কিছুটা আমরা দেখেওছি। বাট যখনই এই খবরটা এআইএফ এর কাছে যায় তখনই কুশল দাস নিজে থেকে বলেন যে আমরা এই ব্যাপারটাকে নিশ্চয়ই তদন্ত করে দেখবো ব্যাপারটা কি হচ্ছে এবং যত এটা সলিউশন দেওয়া যায়, যেটা সলিউশন অলরেডি দেওয়া হয়েছে। এমন একটা মাঠ যেটা এএফসির মানে কি বলে স্ট্যান্ডার্ড প্যারামিটারগুলো মানে স্যাটিসফাই করে, সেইখানে কিন্তু তার খবর মিনারভা পাঞ্জাবকে দেওয়া হয়েছে। কিন্তু ব্যাপারটা হচ্ছে ব্যাপারটা সদিচ্ছার ওপর, মানে আমি মানছি মিনারভা পাঞ্জাব যে নাটকগুলো করছে, তুই নিজেও ভিডিওতে বলেছিস আমি এতটা নাটক বোধহয় না হলেও সেটা তো আমাদের কথাগুলো কিন্তু ফলছে বস না। অনেকক্ষণ ধরে ভাবছো যে ভালো এত কথা বলে যাচ্ছি, দাঁড়িয়ে দাঁড়িয়ে হট করে বসে পড়লাম কেন? কারণ এত ভালো ভালো খবর দিয়েছি, এবার তো একটু টেনশনের খবর। যে অবস্থা ভারতবর্ষে বসতে তো আমাদের হবেই আলোচনা, পথে ফুটবলে বসেছে আলোচনা। এবার আমার আলোচনা তো ব্যাপারটা হচ্ছে সুপার কাপের যে না খেলা নিয়ে আই লিগের ক্লাব জোটকে একটা পানিশমেন্ট দেওয়ার কথা হচ্ছে। মিটিংটা হবে 13 বা 14 তারিখ মধ্যে হবে, এপ্রিলে ভুবনেশ্বরে হবে মিটিংটা। চেয়ার করবে এএফ এর কোনো প্রতিনিধি করবে, প্রফুল প্যাটেল এটাই থাকছেন না, এটুকু শিওর মনে হয়। এটাতেও থাকছেন না, উনি এটা থাকবেন তো আগেই বলে দিয়েছেন, যেটা আমরা ভিডিওতে আলোচনা করি এটা নিয়ে। সুব্রত দত্ত হয়তো উনি চেয়ার করবেন। তো এবার যেটা কথা শোনা যাচ্ছে যে ইস্যুটা একটা হয়তো তুই একবার মিটিং এর যে এজেন্ডা সেটা বলে দে। প্রথম এজেন্ডাতে একটা আই লিগের ক্লাবগুলোকে চাপে রাখা, সেটা হচ্ছে যে সুপার কাপ খেলেনি এবং এটা ফালতু চাপে রাখা হচ্ছে, এমন কিচ্ছু হবে না, কারণ আমন্ত্রণী টুর্নামেন্ট সে খেলেনি। এবং এবার আরেকটা যেটা খুব ইস্যু সেটা হচ্ছে পানিশমেন্টের ছেড়ে দাও, সেটা দেখুন যে পানিশমেন্ট হবে, দেখা যাবে যদি হয়। আইএসএল এর কিছু প্রমোশনস দেখে লোকজন ভাবা শুরু করেছে পরের বছর এআইএফএফ এত ক্ষেপে আছে যে শুধু আইএসএল হবে, আই লিগ নয়। এই কেসটা এত সোজা নয়, কারণ যদি আইএসএল হতো শুধু তাহলে তুমি বিট বেরোলো না কেন? প্রশ্ন আমরা কি ব্যোমকেশ বক্সী হয়ে যাচ্ছে? সে উত্তর আমরা দিচ্ছি, সেটা হচ্ছে যে কারণটা সেটা হচ্ছে যে বোধহয় প্রথম বছর কোনো বিট বেরোলোই না। চেন্নাই যেহেতু চ্যাম্পিয়ন হয়েছে, চেন্নাই এবং যেহেতু অ্যাকর্ডিং টু ফ্যান বেস মানে ভারতবর্ষের সবচেয়ে বড় দুটো, যেহেতু মোহনবাগান বা ইস্ট বেঙ্গলকে ছাড়া ভাবা যায় না, কলকাতার মক্কাকে ছাড়াও ভাবা যায় না, তাই দুটো ক্লাবকে এবং চেন্নাই সিটিকে নেওয়া হবে নেক্সট বারে। কোনো বিট ঘোষণা প্রথমবারের জন্য অবশ্যই এটা। এবার তোমার প্রশ্ন আসবে, এবার নিশ্চয়ই বাকি টিমগুলো কেন আসেনি? কারণ এআইএফএ কিন্তু খুব ভালো কূটনীতিটা দারুণ বোঝেন, দাবার চাল শিলং লাজং, মিনারভা পাঞ্জাব এবং নেরোকা এবং এই উত্তর পূর্বাঞ্চলে নর্থ ইস্টে যতগুলো টিম আছে, আইজল, ইভেন আইজল আই লিগ চ্যাম্পিয়ন আইজল, ভেরি গুড। মানে তোমরা একটু আমাদের কমেন্টে জানাও, দে আর ট্রিটিং
চ্যাম্পিয়ন্স অফ আই লিগ লাইক দ্যাট। তো এইবার এটা হতে পারে না। এবং কি কারণে ফ্রডটা বলা হয়েছে, তারা নাকি ধরা পড়েছে আন্ডার 13-এ বোন টেস্ট করে যে এজ ফ্রড হচ্ছে। এজ ফ্রড হয় না এমন কোনো দেশ আছে কি? দেশ একদমই নেই, এটা হতেই পারে না। আর সবচেয়ে বড় কথা যে এইটা এখন ডেফিনেটলি কেন বলছে, এই রিজনটাই কেন দিল যে প্লেয়ারদের কেন এই জিনিসটা দেওয়া হলো, এটা তাদের ভবিষ্যতের জন্য অনেক খারাপ হতে পারে, নিশ্চয়ই অবশ্যই হতে পারে। কারণ ফিফার রুল তোমরা এখন জানোই যে যদি কেউ এজ ভারিয়ে খেলে কোনো টিম তো যাবেই এবং সেই প্লেয়ারেরও কেরিয়ার খুব চাপে চলে যাবে। সুতরাং এটা একটা প্রচণ্ড ভালো কূটনৈতিক চাল আমরা বলতেই পারি, যাতে ওরা কোনো সেই রাখতে না পারে যে আমাদেরও নেওয়া হোক। এবং সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা কেসটা দিতেই পারতো, হতেই পারে এআইএফএফ শুধুমাত্র আইএসএল ছাড়া তো বাকি সব জায়গাতেই করা, পয়সার কম তাহলে কেউ করা হয় না আর কি দাদা, বুঝলেন? তো সেটা হচ্ছে বাকি জায়গায় যেগুলো সেখানে এই যদি কেস দিয়ে দেয় পরের বছর কেউ দাবিই করতে পারবে না কেন আমাদের খেলতে দেওয়া হলো না। তো এআইএফএফ ইজ নট গোয়িং গুড, ইটস নট গোয়িং গুড। উদাস হলে তো চলবে না, আমাদের তো চালিয়ে যেতে হবে। নেক্সট বুলেটিনে চোখ রাখো। তো আমরা এবার নেক্সট বুলেটিন নিয়ে ফিরে আসি। যেহেতু সুপার কাপ নিয়ে যেটা বললো যে ইস্যুটা তৈরি হয়েছে, ওটা মিটিংয়ের একটা মূল উদ্দেশ্য। তো এখানে যেহেতু জোট ভেঙেছে অনেকগুলো দল, যেমন চেন্নাই সিটি খেলছে আর কাশ্মীরও খেলছে, তো সেই দিক থেকে দেখতে গিয়ে মোহনবাগান একটু এই দিক থেকে আপসেট আছে, কারণ ওদের একটা আমন্ত্রণ ছিল যে কাশ্মীরে গিয়ে খেলার। তো সেই টুর্নামেন্টটা হচ্ছে না, প্রদর্শনমূলক টুর্নামেন্টটা ছিল, মোহনবাগান ওটা খেলতে যাচ্ছে না, সুতরাং ওটা ক্যান্সেল হয়ে গেছে। আর এদিকে মোহনবাগানের খবর যখন এলো তখন গোষ্ঠপালের কথাটা বলবো না, এটা তো কখনো হতে পারে না। তোমরা সবাই জানো, আমরা আগের ভিডিওতেও বলেছি যে গোষ্ঠপালের ফ্যামিলির তরফ থেকে সেই মোহনবাগান রত্নটা ফেরত দেওয়া হয়েছে। তার অনেক রিজন আমরা বলেছি, সেটা নিয়ে ভিডিও বলেছি, তোমরা যদি না দেখে থাকো তাহলে দেখে নাও। আর এখন এটা বলার বাইরে, বলার অতীত, মানে অনেক দিন হয়ে গেছে জিনিসটা, একদম। তো মোহনবাগান ক্লাব থেকেও একটা কমিটি বসানো হয়েছে, সদস্যের এই কমিটি, এরা তদন্ত করবে যে পদ্মশ্রীটা গেল কোথায়, এবং যত তাড়াতাড়ি সম্ভব সেই আমরা আশাও করছি, এবং সেটা তারাও বলেছে নিজের তরফ থেকে যে এটা খুঁজে পেয়ে তার পরিবারকে ফেরত দিয়ে দেওয়া হবে সেটা। তো এটা গেল মোহনবাগানের খবর। আর যে মোহনবাগানের টিম তোমরা জানো, এই প্রদর্শনী ম্যাচটা খেলবে বলে প্র্যাকটিস করছিল, যেহেতু কোনো প্রদর্শনীগুলো খেলা হবে না তাই প্র্যাকটিস শেষ হয়ে গেছে এবং ওরা বাড়ি চলে গেছে। আসছি। আরে আমাদের নেক্সট বুলেটিনটা দেখেছো তো? মেন খবরটা বলার আগে চলে গেল ওই। তো তোমরা সবাই জানো ভারতের ইন্ডিয়ান মেন্স কোচের জন্য যে অ্যাপ্লিকেশন পড়েছিল, 250টা অ্যাপ্লিকেশন পড়েছিল, তার মধ্যে 35 জনকে শর্ট লিস্ট করা হয়েছে। 35 জনের নাম তো আমি গেছি ভুলে, অভিটা থাকলে বলে দিত নামগুলো। আমি বলে দিচ্ছি, 35 জনের মধ্যে শিরোনামে আছেন ইংল্যান্ডের প্রাক্তন ম্যানেজার শেন গোয়ান এরিকসন, এছাড়াও বেঙ্গালুরু সফল ম্যানেজার অ্যালবার্ট রোকা, ইংল্যান্ডের টমি টেলর, সুইডেনের হাকান এরিকসন, সার্বিয়ার টমিস্লাভ সিভিচ, ইংল্যান্ডের লি ক্লার্ক এবং স্পেনের লুকাস অ্যালকারেজ গোনসালভেস। আরও অনেকের নাম আছে, যে নামগুলো আমরা বর্তমানে জানি সেগুলো বললাম। 35 জনের নাম সিলেক্ট হয়েছে, যেমন সব্যসাচী বলছিল। কোথায় আওয়াজ তো পাচ্ছি, কোথায়? দারুণ ভিউ, অবভিয়াসলি দারুণ ভিউ। এবং তো আরেকটা ভালো খবর, মানে ভালো খবর মানে আমাদের সন্তোষভাবে চলছে। সেই স্কোর একবার আপডেটটা দিয়ে দিই। মহারাষ্ট্র আর কর্ণাটকা খেলা হয়েছে 2-2, ওরা অংশিত রয়েছে। তারপর পাঞ্জাব জিতেছে 2-0 গোলে আসামের এগেনস্টে। আর পাঞ্জাবে খেলাটা হচ্ছে, এটাও তোমাদের বলে দিই, তোমরা জানোই নিশ্চয়ই। এখন তো সন্তোষভাবে আপাতত এই স্কোর আপডেটেই। নাজারা দেখতে থাকো, নাজারা দেখবে। একটা আমার একটা অ্যানাউন্সমেন্ট আছে, দেখো আমরা অ্যারিয়ান স্ক্রিপ্টের তরফ থেকে তোমাদের কাছে সবাই তো কৃতজ্ঞ খুব, তোমাদের ছাড়া এগুলো হতো না, একদমই হতো না। অভিও বললো তা আমাদের না একটা হেল্প দরকার, মানে একটা ইন্টারভিউর জন্য না আসলে স্প্যানিশ দোভাষী, তোমরা স্প্যানিশ দোভাষী কি তোমরা জানো? মানে আমাদের একটা ইন্টারভিউর জন্য হি ইজ ওয়েটিং ফর আস, বাট প্লিজ একটা স্প্যানিশ দোভাষী জানলে প্লিজ কমেন্টে জানাও, উই নিড ইট। ওইটা বলতেই আমি ফিরে এলাম, তখন তুই ওটা বলতেই ফিরে এসেছিস না? ওটা আমি ক্যামেরার পেছনে বুঝছি, ঠিক আছে। তো সবার আবদার ছিল যে আমরা যেন একসাথে আসি, ঠিক আমরা কিন্তু একসাথে এসেছি, ঠিক, কিন্তু এর সঙ্গে যেটা ওদের করতে হবে, কি করতে হবে? সাবস্ক্রাইব তো বেশি করবেই, লাইক করো ভিডিওটা, অবশ্যই ছড়িয়ে দাও, আমি সাবস্ক্রাইবটা যেন কম না হয়। যা সাঁতরে উঠে এসছে, হ্যাঁ বলতে ভুলে গেছিলাম, ক্যারি অন, অ্যাডিওস।